আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিন। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 4, 5, 9 আর 10 এই 4টি অধ্যায় পড়তে হবে, ঠিক আছে। এবং এই 4টি অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষা দেওয়া হবে সেগুলো দেখো। প্রথমে 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এরপর হচ্ছে 7টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। এরপর 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 1টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এরকমভাবে 25 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে টোটাল, এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা এই সম্পূর্ণ সাজেশনটি উত্তর সহ দেখে নিই এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখব। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। এবার দেখো প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখান থেকে তোমাদের প্রথমে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 1 নম্বর করে হচ্ছে প্রতিটা প্রশ্নের মান। নাম্বার এতে দেওয়া আছে মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আর্জেন্টিনা, ব্রাজিল না উরুগুয়ে। তো মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আর্জেন্টিনা। নাম্বার বি, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ু চিনুক, লু না বোরন। রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ুকে বলা হয় চিনুক। নাম্বার সি হচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত মরুভূমি সোনেরান, সাহারা না আটাকামা। তো দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত মরুভূমির নাম হচ্ছে আটাকামা মরুভূমি, ঠিক আছে। এখানে এক্সট্রা কয়েকটা প্রশ্ন দেখে নাও। ডোলড্রামস বলতে বোঝায় মকরীয়, সুমেরু বৃত্তীয় না নিরক্ষীয় অঞ্চলকে। তো ডোলড্রামস বলতে বোঝায় নিরক্ষীয় অঞ্চলকে। নাম্বার ই হচ্ছে দক্ষিণ আমেরিকায় আছে পৃথিবীর উচ্চতম, গভীরতম না বৃহত্তম হ্রদ। তো দক্ষিণ আমেরিকায় আছে পৃথিবীর উচ্চতম হ্রদ। নাম্বার এফ, পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা এশিয়া, উত্তর আমেরিকা না দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। তো পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা এটা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত, ওকে। তো দেখো নাম্বার ই আর এফ একই প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে 2-1 দেওয়া আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। বাম স্তম্ভে কী দেওয়া আছে? গ্র্যান্ড ক্যানিয়ন, নায়াগ্রা, পাখির পায়ের মতো বদ্বীপ, মৃত্যু উপত্যকা, প্রাচীন ভূখণ্ড। ডান স্তম্ভে দেওয়া আছে কানাডার শিল্ড অঞ্চল, সেন্ট লরেন্স, কলোরাডো, মিসিসিপি, মিসৌরির অতিরিক্ত লবণাক্ততা। সেগুলোকে মিলিয়ে লিখতে হবে। আমরা লিখছি দেখো, প্রথমে নাম্বার এতে দেওয়া আছে গ্র্যান্ড ক্যানিয়ন, এটা অপশন 3-এর সঙ্গে মিলবে কলোরাডো। নাম্বার বিতে দেওয়া আছে নায়াগ্রা, অপশন 2-এর সঙ্গে মিলবে সেন্ট লরেন্স। নাম্বার সি হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ, অপশন 4-এর সঙ্গে মিলবে মিসিসিপি, মিসৌরি। এরপর নাম্বার ডিতে দেওয়া আছে মৃত্যু উপত্যকা, এটা অপশন 5-এর সঙ্গে মিলবে অতিরিক্ত লবণাক্ততা। নাম্বার ই হচ্ছে প্রাচীন ভূখণ্ড, এটা অপশন 1-এর সঙ্গে মিলবে কানাডার শিল্ড অঞ্চল। পরের প্রশ্ন 2 নম্বর দেখে শূন্যস্থান পূরণ করে এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে ক্রান্তীয় ঘূর্ণপাত বঙ্গোপসাগরের ড্যাশ নামে পরিচিত। তো ক্রান্তীয় ঘূর্ণপাত বঙ্গোপসাগরের সাইক্লোন নামে পরিচিত। নাম্বার বি, পম্পাস অঞ্চলের চারণভূমিকে ড্যাশ বলা হয়। তো পম্পাস অঞ্চলের চারণভূমিকে বলা হয় এস্টেনসিয়া। নাম্বার সি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে ড্যাশ বৃষ্টিপাত হয়। তো নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ পরিচালন বৃষ্টিপাত হয়। নাম্বার ডি, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ড্যাশ নামে পরিচিত। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি পম্পাস নামে পরিচিত। এরপর কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নাও, এক কথা উত্তর এগুলোকে লিখতে হবে। নাম্বার এতে বলা হচ্ছে উত্তর আমেরিকার একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে। উত্তর লিখবে কলম্বিয়া। নাম্বার বি হচ্ছে কোন শিলা গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়? উত্তর হচ্ছে গ্রাফাইট। নাম্বার সি, একটি সংঘাত শিলার উদাহরণ দাও। উত্তর লিখবে ব্রেকিসিয়া। এরপর নাম্বার ডি হচ্ছে আইটিসিজেড কি? উত্তর হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়, ঠিক আছে, নিরক্ষীয় শান্ত বলয় এটা হচ্ছে, এটাকেই বলা হয় আইটিসিজেড। নাম্বার ই, মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি? তো মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম হচ্ছে মিসৌরি। নাম্বার এফ, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? তো রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম চিনুক। নাম্বার এফ জি, কানাডীয় শিল্ডের অপর নাম কি? কানাডীয় শিল্ডের অপর নাম হচ্ছে লরেন্সীয় মালভূমি। নাম্বার এইচ, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রটির নাম লেখন। তো পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রটির নাম হচ্ছে বাফেলো। এরপর নাম্বার আই, এখানে দেওয়া আছে উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম লেখো। উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম হলো সনোরান মরুভূমি।
এবার দেখো 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর এখানে দেওয়া আছে। নাম্বার এতে বলা হচ্ছে টিকা লেখো কিউমুলোনিম্বাস। তো কিউমুলোনিম্বাস এই মেঘ সম্পর্কে টিকা লিখতে হবে। তো অতি গভীর, ঘন, কালো এবং বিশাল আকারের যে মেঘ থেকে বজ্রপাত ও বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয় তাকে কিউমুলোনিম্বাস মেঘ বা ঝড়পুঞ্জ মেঘ বলে। পশ্চিমবঙ্গ, অসম, বাংলাদেশে সংঘটিত কালবৈশাখী ঝড় এই প্রকার মেঘ থেকে ঘটে থাকে। নাম্বার বি, বজ্র মেঘ ও বাম্পি ক্লাউড বলতে কোন দুটি মেঘকে বোঝায়? তো কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ঝড় হয় বলে এর আরেক নাম বজ্রমেঘ। আর স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বাম্পি ক্লাউড বলে, কারণ এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো ও স্তরে স্তরে সাজানো থাকে। এরপর নাম্বার সি, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির দুটি প্রধান কারণ লিখুন। তো 1 নম্বর কারণ হচ্ছে আকরিক লোহার প্রাচুর্য। হ্রদ অঞ্চলে বিশেষত সুপিরিয়র হ্রদের দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত মেসাবি বিশ্বের বৃহত্তম লোহা খনি। ওকে, এরপর হচ্ছে ভার্বিলিয়ন, মিনোমিনি, গোজেবিক প্রভৃতি যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ আকরিক লোহা উত্তোলক অঞ্চল। 2 নম্বর হচ্ছে সুলভ জলপথ। পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথে দেশ বিদেশের সঙ্গে পণ্য বিনিময় করা যায়। নাম্বার ডিতে প্রশ্ন দেওয়া আছে কানাডীয় শিল্প অঞ্চলে কাষ্ঠ শিল্পে পরিবহনের সুবিধা সম্পর্কে লিখুন। তো শীতকালে যখন এই অঞ্চলে চারিদিকে বরফ জমে যায় তখন এই অঞ্চলের সরলবর্গীয় বনভূমি থেকে গাছগুলি কেটে বরফ ঢাকা নদীর উপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নেমে যায়। তখন তীরবর্তী কাঠচেরাই কলগুলি দিয়ে সেগুলিকে সংগ্রহ করা হয়। এর ফলে পরিবহন খরচ খুব কম হয়। নাম্বার 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 3 দুগুণ 6 নম্বর। এখানেও কিন্তু তোমাদের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। নাম্বার এ, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, 3টি কারণ লিখুন। তো 1 নম্বর কারণ, আমাজন নদীর মোহনায় সমুদ্রের গভীরতা অনেক বেশি। 2 নম্বর, মোহনায় প্রবল সমুদ্র স্রোত বর্তমান। 3 নম্বর, আমাজন নদী প্রবল বেগে প্রচুর জলরাশি নিয়ে সমুদ্রে পতিত হয়, তাই আমাজন নদীর মোহনায় বদ্বীপ গঠন হয়নি। নাম্বার বি, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে এবং কেন বলা হয়? তো উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। কেন বলা হয় না? প্রেইরি তৃণভূমি অঞ্চলটি বিশ্বের একক বৃহত্তর গম উৎপাদক অঞ্চল। প্রচুর গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের অধিকাংশ গম রুটি প্রস্তুতের জন্য দেশ বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এ কারণে উত্তর আমেরিকার এই অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এরপর নাম্বার সিতে, শৈলক্ষেপ বৃষ্টির একটি চিহ্নিত চিত্র আঁকো। তো শৈলক্ষেপ বৃষ্টির একটি চিত্র এঁকে তোমাদের দেখাতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টির একটি চিত্র। দেখো, এটা হচ্ছে পর্বত, ঠিক আছে, এবং এটা হচ্ছে পর্বতের প্রতিপাদ ঢাল, এটাকে বলা হয় পর্বতের অনুপাত ঢাল। ওকে, তো জলীয় বাষ্পপূর্ণ যে ঠান্ডা যে হালকা বায়ু সেটা কী হয়, আস্তে আস্তে উপর দিকে উঠে যায়, ঠিক আছে, এবং উপরে উঠে গিয়ে কী হয়, সেই মেঘে পরিণত হয়, ঠিক আছে, এবং সেই মেঘ থেকে যখন বৃষ্টি হয় এটা পর্বতের প্রতিপাদ ঢালে বৃষ্টিপাত হয়, এটাকে, ঠিক আছে। এবং এই মেঘটা জলীয় বাষ্প হারিয়ে যখন পর্বতের এই অনুপাত ঢালের দিকে আসে তখন এই দিকে কিন্তু প্রায় বৃষ্টি হয় না। এই অঞ্চলটিকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল। তো এটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টির চিত্র, এরকম করে তোমাদের একে কিন্তু দেখাতে হবে। পরের প্রশ্ন দেখো, নাম্বার 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 5 নম্বর দেওয়া আছে। নাম্বার এ, চিত্রসহ ব্যাখ্যা করো সমুদ্র বায়ু ও স্থলবায়ু। প্রথমে আমরা লিখছি সমুদ্র বায়ু। দিনের বেলা স্থলভাগ বেশি গরম হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, কিন্তু জলভাগ বেশি গরম হয় না বলে সেখানকার বায়ু উচ্চচাপযুক্ত হয়। ফলে তখন জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, একে সমুদ্র বায়ু বলে, ঠিক আছে। এবং এটা হচ্ছে সমুদ্র বায়ুর একটি চিত্র। দিনের বেলা কী হয়, স্থলভাগ তাড়াতাড়ি উষ্ণ হয় এবং স্থলভাগের যে বায়ু সেটা হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, এবং জলভাগ কিন্তু তখন অতটা উষ্ণ হয় না। তখন কী হয়, জলভাগ থেকে যে বায়ু, ঠান্ডা বায়ু, সেটা স্থলভাগের দিকে বয়ে আসে, ঠিক আছে। এটাই ওকে বলা হচ্ছে কি সমুদ্র বায়ু। আর স্থলবায়ু কি না, আবার রাতের বেলা জলভাগের চেয়ে স্থলভাগ বেশি ঠান্ডা হয় বলে স্থলভাগের বায়ু উচ্চচাপযুক্ত হয়, তখন স্থলভাগ থেকে জলভাগ বা সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়, একে স্থলবায়ু বলে।
ওকে, অর্থাৎ রাত্রিবেলায় কী হয়, রাত্রিবেলায় যে স্থলভাগ সেটা তাপ বিকিরণ করে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু জলভাগ গরম থাকে। তো এই ঠান্ডা বায়ু এবং জলভাগের যে গরম বায়ু সেটা কী হয়, উপরের দিকে উঠে যায় এবং এই ঠান্ডা যে স্থলভাগের বায়ু সেটা সমুদ্রের দিকে ছুটে আসে। এটাই হচ্ছে স্থলবায়ু, ঠিক আছে, যেটা হয় রাত্রিবেলায় হয়। পরের প্রশ্ন নাম্বার বি, নিরক্ষীয় ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলগুলিতে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ আলোচনা করুন। তো দেখো আমরা লিখছি নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ। নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে সারা বছর ধরে বায়ুর নিম্নচাপ দেখা যায়। একে নিরক্ষীয় নিম্নচাপ বলে। কারণ কি সৃষ্টির কারণ হচ্ছে 1 নম্বর, এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে বায়ু খুব উষ্ণ ও হালকা হয়, ফলে বায়ুর চাপ কম হয়, যার ফলে এখানে কী হয়, নিম্নচাপের সৃষ্টি হয়। 2 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি বলে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়, ঠিক আছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয় এবং বায়ু হালকা হয়, ঠিক আছে, ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এরপর 3 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে এই অঞ্চলের উপরের বায়ু উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, ফলে বায়ুর চাপ কম হয়, ঠিক আছে। এরপর দেখো আমরা লিখছি মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণ। তো উভয় গোলার্ধে 60 থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ সুমেরু ও কুমেরু বৃত্তের দুপাশে সারা বছরই বায়ুর নিম্নচাপ দেখা যায়। এই নিম্নচাপ অঞ্চলটি সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় নামে পরিচিত। সৃষ্টির কারণ কি না, এই অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ তুলনামূলকভাবে বেশি বলে এই অঞ্চলের বায়ু ক্রান্তীয় ও মেরু অঞ্চলের দিকে ছিটকে যায়, ফলে বায়ুর চাপ কম হয়, এই জন্য এখানে কিন্তু নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। পরের প্রশ্ন নাম্বার সি, ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণপাতের 5টি পার্থক্য লেখন। তো দেখো আমরা লিখছি এখানে প্রথম পার্থক্য, এটা হচ্ছে বিষয়, এটা ঘূর্ণপাত আর এটা হচ্ছে প্রতিভ ঘূর্ণপাত। তো প্রথমে বিষয়টা হচ্ছে কেন্দ্রের চাপ। তো ঘূর্ণপাতে কেন্দ্রের চাপ কম থাকে আর প্রতিভ ঘূর্ণপাতে কেন্দ্রের চাপ বেশি থাকে। এরপর বায়ুর দিক, ঘূর্ণপাতের ক্ষেত্রে কী হয়, উত্তর গোলার্ধের বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধের ডান দিকে বেগে প্রবাহিত হয়। আর প্রতিভ ঘূর্ণপাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। এরপর হচ্ছে বায়ুর গতিবেগ, ঘূর্ণপাতের বায়ুর গতিবেগ প্রতিভ ঘূর্ণপাতের বায়ু অপেক্ষা বেশি আর প্রতিভ ঘূর্ণপাতে বায়ুর গতিবেগ কম হয়। বৃষ্টিপাত, ঘূর্ণপাতের ক্ষেত্রে কী হয়, প্রচুর বৃষ্টিপাত হয় আর প্রতিভ ঘূর্ণপাতে বৃষ্টিপাত হয় না। এরপর মেঘাচ্ছন্নতা, আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা থাকে ঘূর্ণপাতে আর প্রতিভ ঘূর্ণপাতে আকাশে মেঘ থাকে না, সম্পূর্ণ পরিষ্কার থাকে। ওকে, তো এইভাবে আমরা পার্থক্যটিকে লিখলাম। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল বিষয়ের এখানে আমরা সিলেবাস, তোমাদের নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।